ডিজায়ার আনলিস্ট লেখিকা সাবিলা সাবি পর্ব 18। পর্বটিতে সহিংসতা আছে, ভালো না লাগলে স্কিপ করুন। মেক্সিকো সিটির আকাশ তখন সবেমাত্র লালের রেশ কাটিয়ে উজ্জ্বল হতে শুরু করেছে। সকালের প্রথম আলো শহরের ধোঁয়াশা ভেদ করে মেইলস্টোমের সুরক্ষিত ভূগর্ভস্থ ডেরার কংক্রিটের দেওয়ালে এসে পড়েছে। কক্ষটি ঠান্ডা কৃত্রিম আলোয় ঢাকা। এখানে স্বাচ্ছন্দ্য নয়, কেবল দক্ষতা আর ক্ষমতা প্রকাশ পায়। হসপিটাল থেকে ফেরার পর মেইলস্টোম তখনও তার ডেরাই ছিল। তার চোখে শারীরিক দুর্বলতার সামান্য চিহ্ন, কিন্তু দৃষ্টিতে ইস্পাতের মতো ধার। ঠিক তখনই তার প্রধান সহকারী আলভারো দ্রুত তার কাছে ছুটে এলো, তার চেহারায় স্পষ্ট উদ্বেগ। আলভারো দ্রুত শ্বাস ফেলে উদ্বিগ্ন নিচু স্বরে বলল, স্যার, আজ সকালে আমাদের অস্ত্র সরবরাহের একটি বড় চালান ছিনতাই হয়েছে। ট্রাকটি যাচ্ছিল মেক্সিকো সিটির কালোনিয়া রোমা নর্তে এলাকা দিকে। মেইলস্টোমের চোখ কঠিন হয়ে উঠল, যেন সেই শীতল দৃষ্টিতে সমস্ত উদ্বেগ গলে যায়। সে আওয়াজ না তুলে শুধু ঠোঁট নেড়েই বলল, তার কণ্ঠস্বর ছিল হিমশীতলক। কে এই দুঃসাহস দেখালো? আলভারো মাথা নিচু করে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, খোঁজ নিয়েছি বস, এটা অন্য মাফিয়া গোষ্ঠী ব্লাড হকের কাজ। তারা জানতে পেরেছিল যে আপনি অসুস্থ, তাই এই সুযোগ নিয়েছে। আমাদের অস্ত্রগুলো এখন তাদের হাতে। মেইলস্টোমের ঠোঁটের কোণে এক শীতল বিপজ্জনক হাসি ফুটে উঠল। তার দুর্বলতা প্রমাণ করতে চাওয়াটা যে ব্লাড হকের সবচেয়ে বড় ভুল ছিল, সেই বার্তাটি যেন তার চোখে জ্বলজ্বল করছিল। মেইলস্টোম কঠোর পাথরের মতো কণ্ঠে বলল, দ্রুত আমার গাড়ি প্রস্তুত করো। রোমানর্তের কাছাকাছি ওদের ডেরা খুঁজে বের করো। আমি নিজেই যাব। আর যে এই খবর ওদের দিয়েছে তাকে খুঁজে বের করো। আমি তাকে জীবিত চাই। মেইলস্টোম দ্রুত তার বুলেটপ্রুফ গাড়িতে করে কলোনিয়ার রোমানর্তের এক পরিত্যক্ত গুদামঘরের কাছে পৌঁছালো। এলাকার পরিবেশ তখনও থমথমে। সেখানে ব্লাড হকের সদস্যরা ছিনতাই করা অস্ত্রগুলো তাদের ট্রাকে লোড করছিল। মেইলস্টোম গাড়ি থেকে নামলো, তার হাতে সাইলেন্সার লাগানো একটি পিস্তল। তার চলনে কোনো অস্থিরতা ছিল না, ছিল শুধু স্থির শীতল পেশাদারিত্ব। সে কোনো শব্দ না করে গুদামঘরের দিকে এগিয়ে গেল। প্রথমে সে তাদের প্রধান ট্রাক ড্রাইভারকে লক্ষ্য করে গুলি চালালো। গুলি সরাসরি তার কপালে বিঁধল। ট্রাক ড্রাইভার মাটিতে লুটিয়ে পড়তেই সেখানে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হলো। ব্লাড হকের বাকি সদস্যরা অস্ত্র হাতে পাল্টা আক্রমণের সুযোগ পাওয়ার আগেই মেইলস্টোম একাই তার দক্ষতা দেখালো। সে তীব্র দ্রুতগতিতে এবং নির্ভুলভাবে গুলি চালিয়ে বাকি সদস্যদের একে একে নিকেশ করল। রক্তে ভিজে গেল গুদামঘরের মেঝে, কিন্তু মেইলস্টোমের চোখে এক ফোঁটা দ্বিধা বা অনুশোচনা ছিল না। তবে মেইলস্টোমের নজর ছিল অন্যদিকে। অস্ত্রগুলো ছিনতাইয়ের খবর যে ব্লাড হকের দিয়েছিল, সেই বিশ্বাসঘাতকের সন্ধানে সে সফল হলো। সে দেখল তার নিজেরই এক পুরনো লোক ভয়ে গুদামের এক কোণে গুটিয়ে লুটিয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই মেইলস্টোমের লোকেরা বিশ্বাসঘাতক লোকটিকে টেনে নিয়ে এলো। মেইলস্টোম তাকে মারল না, বরং তার গাড়িতে তুলে নিজের গোপন আস্তানায় টর্চার সেলে নিয়ে গেল। সেখানে আলো আঁধারির মধ্যে মেইলস্টোমের সেই লোকটির সামনে দাঁড়ালো। তার মুখ তখন ভয়ঙ্কর শান্ত। মেইলস্টোম বিশ্বাসঘাতক লোকটির দিকে তাকিয়ে ঠান্ডা হিসেবি কণ্ঠে বলল, মাদারফাকার, তুই আমার দুর্বলতার সুযোগ নিয়েছিলে, কিন্তু এখন তো আমি সুস্থ। আর তোর মতো বিশ্বাসঘাতকদের জন্য দুর্বলতা নয়, শুধু যন্ত্রণা অপেক্ষা করে। টর্চার সেলে আলো আঁধারির মধ্যে বিশ্বাসঘাতক লোকটি একটি শক্ত চেয়ারের সাথে বাঁধা। তার নাম ফার্নিনান্দো। ভয় আর আতঙ্কে তার সর্বাঙ্গ থরথর করে কাঁপছে। মেইলস্টোম তার সামনে এসে দাঁড়ানো, হাতে একটি অস্ত্র। সে ফার্নিনান্দোর দিকে আরও ঝুঁকে এসে বলল, এখন বল, এই খেলায় নাইট রেভেনের কোনো হাত ছিল কিনা? মেইলস্টোমের চোখে তখন কোনো আবেগ ছিল না, ছিল শুধু শীতল হিসেবি প্রতিশোধের আগুন। ফার্নিনান্দো তখন ভয়ে আকুল হয়ে উঠল। মিনতি ভরা কাঁপা কণ্ঠে বলল, নাইট রেভেন ছিল কিনা আমি জানি না, তবে আমাকে ক্ষমা করে দিন বস, প্লিজ। আর কোনো দিন আমি এরকম করব না। আমি শুধু টাকার লোভে পড়েছিলাম বস। ব্লাড হক বলেছিল আমাকে অস্ত্র পাচারের অর্ধেক টাকা দেবে। আমাকে ক্ষমা করে দিন, আমার জান ভিক্ষা দিন বস। মেইলস্টোমের মুখে এক পুরো হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে ফার্নিনান্দোর কাছে ঝুঁকে এলো, চোখে তীব্র ঘৃণা নিয়ে ক্ষুরধার কণ্ঠে বলল, আমার সাথে থেকেও আমাকে চিনতে পারলি না ফার্নিনান্দো? এতদিন তোর চোখের সামনে আমি এমন কত মানুষকে মেরেছি, কত বাস্টার্ডকে মেরেছি, আর তুই জান ভিক্ষা চাইছিস? ফাকিং অ্যাসহোল। মেইলস্টোম তার দিকে এক ধাপ এগিয়ে এলো, তার উপস্থিতি শ্বাসরোধ করে দিচ্ছে।
সে আঙুল দিয়ে ফার্ডিনান্ডোর কপাল ছুঁয়ে বলল, ভেবেছিলি আমি আর কোমা থেকে উঠব না, তাই না? ফার্ডিনান্ডো তখন চেয়ারের সঙ্গে বাঁধা অবস্থায় ছটফট করতে লাগলো। তার চোখে ভেসে উঠল তার সামনে মেইলস্টোমের আগের করা প্রত্যেকটা ভয়ানক খুন। সেই শীতলতা, সেই নির্মমতা, সে বুঝতে পারল আজ তার জান ভিক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। ফার্ডিনান্ডোর করুণ মিনতি এবং চরম ভয় উপেক্ষা করে মেইলস্টোম সামান্য নুয়ে তার দিকে তাকালো। তার চোখ তখন ছিল হিংস্র, কিন্তু তার মুখ ছিল অবিশ্বাস্য রকমের শান্ত। মেইলস্টোমের ইশারায় তার 4-5 জন অনুচর দ্রুত ফার্ডিনান্ডোর কাছে এলো। তারা বাধা অবস্থায় ফার্ডিনান্ডোকে শক্ত করে ধরে রাখলো, যাতে সে সামান্য নড়তেও না পারে। এরপর মেইলস্টোম ধীরে ধীরে ঘরের এক কোণ থেকে একটা স্টিল ট্রে টেনে আনলো। ট্রেটির ভেতরে ছিল সারিবদ্ধভাবে সাজানো নানা রকমের সরঞ্জাম, যা দেখে মনে হতে পারে কোনো মেডিকেল সার্জারি বা অপারেশন করার যন্ত্রপাতি, কিন্তু সেগুলোর চকচকে ধার এবং অস্বাভাবিক আকার বুঝিয়ে দিচ্ছিল যে এগুলোর উদ্দেশ্য নিরাময় নয়, যন্ত্রণা। কাঁচির ঝলক, ধারালো খুর ও অন্যান্য ধাতব যন্ত্রপাতির শীতল উপস্থিতি ফার্ডিনান্দোর আতঙ্ক কয়েকগুণ বাড়িয়ে দিল। ফার্ডিনান্দো গলা শুকিয়ে আসা কণ্ঠে বলল, না না বস, প্লিজ দয়া করুন। মেইলস্টোম ট্রেটি ফার্ডিনান্দোর চোখের সামনে রাখল। তার চোখে তখন এক সাইকোপ্যাথিক আনন্দ। এবার সে তার প্রতিশোধ নেবে। ধীরে শীতলভাবে মেইলস্টোম ধীরে ধীরে সেই স্টিলের ট্রে থেকে একটি ধারালো চিকন ব্লেড হাতে তুলে নিল। তার চোখ তখন ফার্ডিনান্দোর মুখের দিকে নিবদ্ধ। ফার্দিনান্দোর চোখে তখন মৃত্যু ভয়। মেইলস্টোম কঠিন শান্ত কণ্ঠে বলল, যেন কোনো সাধারণ নির্দেশ দিচ্ছে, যেই জিভ দিয়ে আমার গোপন তথ্য ফাঁস করেছিস সেই জিভ আমি আর রাখবো না। ফার্ডিনান্দো চিৎকার করার সুযোগ পেল না। তার কণ্ঠনালীতে আটকে গেল ভয়। কথাটা বলার সঙ্গে সঙ্গে মেইলস্টোম বিদ্যুৎ গতিতে ফার্দিনান্দোর মুখ চেপে ধরল এবং অপর হাত দিয়ে তার জিভ টেনে ধরল। সেই ধারালো ব্লেড তখন প্রস্তুত। মুহূর্তের মধ্যে একটানে মেইলস্টোম সেই জিভ কেটে ফেলল। ফার্দিনান্দোর মুখ থেকে এক বীভৎস চাপা গোঙানির শব্দ বের হলো, যা তার কাটা জিভের কারণে কোনো শব্দে পরিণত হতে পারল না। গলগল করে রক্ত ঝরতে শুরু করলো। অনুচররা শক্ত করে ফার্দিনান্দোকে ধরে রাখলো, যাতে ব্যথায় সে নিজেকে আঘাত না করে। মেইলস্টোম নির্বিকার রক্তমাখা জিভটি সে হাতে ধরে রেখে একপাশে ছুঁড়ে ফেলে দিল। মেইলস্টোম রক্তাক্ত জিভের দিকে তাকিয়ে ঠান্ডা চোখে বলল, এটাই প্রথম মূল্য ফার্ডিনান্দো। এখন বল নাইট রেভেলের পেছনে ছিল কিনা, নাকি তুই আরো কিছুক্ষণ অপেক্ষা করবি? ফার্দিনান্দো তখন চেয়ারে বাঁধা অবস্থায় কাঁপছে, মুখ দিয়ে ফেনা ওঠা রক্তের স্রোত নেমে আসছে। সে কথা বলার জন্য ছটফট করছে, কিন্তু জিভ না থাকায় কেবল এক বিভৎস শব্দই বেরোচ্ছে। মেইলস্টোম বুঝে গেল কথা বলার জন্য সে এখন আর প্রস্তুত নয়। মেইলস্টোম তখন ধীরে ধীরে সেই স্টিলের ট্রের দিকে তাকালো। জিভ হারানোর যন্ত্রণায় ফার্দিনান্দো তখন কেবল ছটফট করছে। মেইলস্টোম এরপর চোখ তোলার জন্য বিশেষ ধরনের একটি ধাতব যন্ত্র তুলে নিল, যে যন্ত্রটি নেড়েচেড়ে দেখতে দেখতে শীতল কণ্ঠে বলল, তুই তোর দৃষ্টি দিয়ে আমাকে দুর্বলতার চোখে দেখেছিলি ফার্দিনান্দো, এখন সেই দৃষ্টি তোর আর দরকার নেই। মেইলস্টোম ধীরে ধীরে ফার্দিনান্দোর মুখের কাছে ঝুঁকে এলো। ফার্দিনান্দো ভয়ে জ্ঞান হারানোর দ্বারপ্রান্তে। সে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু তার কণ্ঠনালী থেকে শুধু রক্ত আর বাতাসের এক বীভৎস ফোঁস-ফোঁস শব্দ বের হলো। অনুচররা তার মাথা শক্ত করে ধরে রাখলো। মেইলস্টোম তখন আর শীতল হাত ফার্ডিনান্ডোর মাথার পাশে রাখলো। মেইলস্টোম ফিসফিস করে বলল, চল, এই পৃথিবীর অন্ধকার থেকে আমি তোকে মুক্তি দিই। এরপর সেই ধারালো যন্ত্রটি ফার্দিনান্দোর ডান চোখের কোণে বসিয়ে দেওয়া হলো। মেইলস্টোম কোনো দ্বিধা বা তাড়াহুড়ো না করে এক নিষ্ঠুর দক্ষতার প্রথম চোখটি তুলে আনলো। যন্ত্রটি সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে একটি বীভৎস শব্দ হলো এবং রক্ত ছিটকে পড়ল। ফার্দিনান্দোর শরীর তখন এক চরম খিঁচুনিতে বেঁকে গেল, কিন্তু অনুচরদের লোহমুষ্টিতে সে বন্দী। মেইলস্টোম দ্বিতীয় চোখটির দিকে তাকালো। সেই চোখ তখনও আতঙ্ক আর যন্ত্রণায় ছটফট করছে। মুহূর্তের মধ্যেই মেইলস্টোম একইভাবে তার বাঁ চোখটিও তুলে আনলো। দুটি চোখ তুলে আনার পর ফার্দিনান্দোর মুখে কেবল দুটি রক্তঝরা শূন্য গহ্বর রইল। সেই চরম যন্ত্রণা তার কণ্ঠনালী থেকে এক চাপা আর্তনাদ বের করল, যা টর্চার সেলের নিস্তব্ধতা ভেঙে দিল। মেইলস্টোম তখনও নির্বিকার। তার প্রতিশোধ যেন সবেমাত্র শুরু হলো। ফার্দিনান্দো চোখ তুলে আনার পর তার শরীর তখন মৃত্যু যন্ত্রণায় নিস্তেজ। কেবল রক্ত ঝরার শব্দ আর চাপা গঙানি টর্চার চেম্বারের নীরবতাকে মাঝে মাঝে ভাঙছে। মেইলস্টোম স্টিলের ট্রেতে রাখা রক্তলাল গোলক দুটির দিকে একবার তাকালো, তারপর দৃষ্টি সরিয়ে নিল। তার মুখ তখনও ভয়ঙ্করভাবে শান্ত।
যেন এই চরম নৃশংসতা তার কাছে ছিল কেবল একটি কঠিন, নিরাসক্ত গাণিতিক সমীকরণ। ঘরের এক কোণে রাখা ভারী যন্ত্রগুলোর দিকে মেইলস্টোন ধীরে হেঁটে গেল। সরঞ্জামগুলোর মধ্যে সবচেয়ে চোখে পড়ার মতো ছিল একটি ইন্ডাস্ট্রিয়াল গ্রেড ড্রিল মেশিন। শক্তিশালী মোটরযুক্ত, মোটা হাতল এবং মাথায় পরিবর্তনযোগ্য স্টিলের বিট। যন্ত্রটি হাতে নিতেই মেইলস্টোমের ক্ষমতা যেন আরও বহুগুণ বেড়ে গেল। মেইলস্টোম ড্রিলের মোটর একবার চালিয়ে পরীক্ষা করল। তার কণ্ঠস্বর ছিল ধীর কিন্তু হিসেবি এবং স্থির। এই হাত দিয়ে তুই আমার অস্ত্রোপচার করেছিস, ফার্দিনান্দ। মোটর ঘুরে উঠল, ঘরের স্যাঁতসেঁতে দেওয়াল কেঁপে উঠল এক ভয়াবহ, চাপা ঘরর ঘরর শব্দে। মেইলস্টোম এক হাতে ফার্দিনান্দোর ডান হাত তুলে ধরল, তার দৃষ্টি এবার ফার্দিনান্দোর খোলা পাঞ্জার দিকে। বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে সেই হাতকে সে বেছে নিল। সে ড্রিল মেশিনের মাথাটি এনে ফার্দিনান্দোর ডান হাতের কবজির ঠিক ওপরে স্থাপন করল, যেখানে কবজির হাড়গুলো স্পষ্ট। মেইলস্টোম কোনো ঝাঁকুনিও দিল না, মুখেও নেই সামান্যতম আবেগের ছাপ। তার অনুচররা তখন ফার্দিনান্দোর শরীর শক্ত করে ধরে আছে। ড্রিলটা ত্বকের ভেতর দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ফার্দিনান্দোর গলা থেকে তীব্র বিকৃত এক গোঙানির শব্দ বেরিয়ে এলো। রক্ত আর হাড়ের গুঁড়ো মেশানো এক বীভৎস মিশ্রণ ছিটকে পড়ল। ব্যথার তীব্রতায় তার শরীর ধনুকের মতো বেঁকে যাচ্ছিল, কিন্তু বাধা থাকায় সে নড়তে পারল না। মেইলস্টোম ড্রিলটি চালিয়ে রাখল, যেন সেই যান্ত্রিক কম্পন ফার্দিনান্দোর প্রতিটি স্নায়ুতে বিদ্যুতের মতো আঘাত করছে। এরপর মেইলস্টোম কবজি থেকে ড্রিল সরিয়ে নিল। সেই হাতের অবস্থা তখন বীভৎস। ফার্দিনান্দো শ্বাস নেওয়ার জন্য হাঁসফাঁস করছে। মেইলস্টোম একই যন্ত্র দিয়ে কাঁধ, পাঁজরের ফাঁক, উরু, প্রতিটি গুরুত্বপূর্ণ স্থান হিসেব করে ধীরে শীতলভাবে আঘাত হানতে থাকল। প্রতিটি আঘাতের উদ্দেশ্য ছিল একটাই, ফার্দিনান্দো যেন মারা না যায়, বরং বোঝে যে বিশ্বাসঘাতকতার মূল্য কতটা ভয়ঙ্কর। ড্রিল বন্ধ হতেই সেই ধাতব শব্দ মিলিয়ে গেল। মেইলস্টোম রক্তাপ্লুত ফার্দিনান্দোর কানে ঝুঁকে গেল। তার ফিসফিসানি ছিল বরফের মতো শীতল। নাইট রেভেন বা ব্লাড হকের কাছে এই বার্তা পৌঁছাবে, মেইলস্টোমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে মৃত্যু নয়, তার আগের প্রতিটি মুহূর্তই আসল শাস্তি। ড্রিল মেশিন নামিয়ে রেখে মেইলস্টোম এবার ধীর পায়ে চলে গেল বড় ধারালো ক্রেনিলাল স্লিপটারের দিকে। অস্থিচেরা এই যন্ত্রটি তার হাতে ছিল মৃত্যু থেকেও ভয়ঙ্কর শাস্তির মাধ্যম। সে ফার্দিনান্দোর মস্তকের ওপর হাত রাখল, ঠান্ডা বরফ মতো শক্ত হাত। ফার্দিনান্দোর নিঃশ্বাস তখনও চলছে, টেনে টেনে, কষ্টে ভাঙা জীবনের শেষ আসার মতো। মেইলস্টোম যন্ত্রটি নেড়ে চেড়ে দেখতে দেখতে ফিসফিস করে বলল, মানুষের আসল পরিচয়, প্রত্যেকটা কাজ করার পরিকল্পনা লুকিয়ে থাকে খুলির ভেতরে। আর যদি সেটাই না থাকে তবে কেমন হয়? যন্ত্রটি মস্তকের কাছে স্থিরভাবে ধরে মেইলস্টোম অদ্ভুত এক মনোযোগ দিয়ে কাজ শুরু করলো। তার চোখে কোনো রাগ নেই, কোনো উন্মাদনা নেই, ছিল শুধু হিসেব, ঠান্ডা সিদ্ধান্ত আর এক ভয়ঙ্কর শান্তি। যন্ত্রটা ঘোরার সাথে সাথে যেন ঘরের বাতাস ভারী হয়ে উঠতে লাগলো। ফার্দিনান্দ কেঁপে উঠল, যন্ত্রণায় নয়, বরং এমন এক অনুভূতিতে যেন নিজের অস্তিত্বই খুলে যাচ্ছে। একসময় মেইলস্টোম থামল। সে খুলির কঠিন স্তরটি তুলে নিল, যা সরিয়ে নেওয়ার সাথে সাথে ফার্দিনান্দোর মুখে যেন শেষবারের মতো কোনো আলো নিভে গেল। মেইলস্টোম অদ্ভুত শান্ত কণ্ঠে বলল, তুই আমার সাম্রাজ্যের ভেতরের মানুষ হয়ে বাইরে খবর পাঠাতে চেয়েছিলি। এখন তোর মাথায় প্রমাণ হবে, আমার বিরুদ্ধে দাঁড়ালে ব্রেইনটাই থাকে না। সে যন্ত্রটি রেখে ঘুরে দাঁড়ালো। ফার্দিনান্দোর শরীর তখন টেবিলে নিথর, নিস্তব্ধ, কিন্তু মেইলস্টোমের কাছে এটা ছিল কেবল অধ্যায়ের শুরু। এই নিস্তব্ধতাই ছিল নাইট রেভেন এবং ব্লাড হকের কাছে পাঠানো তার চরম সতর্কবার্তা। ফার্দিনান্দোর দেহ তখনও চেয়ারে নিথর। মেইলস্টোম এক মুহূর্ত দাঁড়িয়ে তার নিস্তব্ধতা নিশ্চিত করল। তার প্রতিশোধের প্রথম পর্ব শেষ, এখন পালা এই চরম বার্তার মোড়ক তৈরির। মেইলস্টোম অনুচরদের দিকে ফিরল, তারপর কর্তৃত্বপূর্ণ ও শীতল কণ্ঠে বলল, লাশ সরানোর ব্যবস্থা করো, কিচেনে নিয়ে চলো। মেইলস্টোমের ইশারায় অনুচররা নিথর ফার্দিনান্দোর দেহটি দ্রুত টেনে নিয়ে গেল। লাশটি তার গোপন ডেরার লাগোয়া একটি অপেক্ষাকৃত বড় এবং পরিষ্কার কিচেনে রাখা হলো। একটি বিশাল স্টেইনলেস স্টিলের বোর্ডের ওপর, যেন এটি কোনো রান্না হওয়ার জন্য প্রস্তুত কাঁচামাল। মেইলস্টোম এরপর টর্চার চেম্বার থেকে বেরিয়ে কিচেনে এলো। সে তার রক্তমাখা পোশাক পরিবর্তন করে নিল। এবার সে পরল একটি পরিষ্কার সাদা শেফের মতো অ্যাপ্রন আর হাতে তুলে নিল রাবারের গ্লাভস। তার এই পোশাক যেন কোনো দক্ষ শেফের, যা তার আসন্ন কাজের নৃশংসতা আরও বহুগুণ বাড়িয়ে তুলল। সে কিচেনের সরঞ্জামগুলোর দিকে তাকালো। সেখানে সাধারণ রান্নার জিনিসপত্র নেই, আছে তীক্ষ্ণতা আর ধারালো ধাতব সরঞ্জাম। মেইলস্টোম তখন টেবিল থেকে বড় বড় মাংস কাটার ছুরি, ধারালো দা এবং অন্যান্য বিশেষ সরঞ্জাম তুলে নিল।
তার প্রতিটি পদক্ষেপ ছিল অত্যন্ত হিসেবি। মনে হলো সে কোনো জটিল রেসিপি তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছে। মেলস্ট্রমের চোখে তখনও কোনো রাগ নেই, আছে কেবল এক বিকৃত শৈল্পিকতা। ফার্দিনান্ডোর দেহটি এখন তার কাছে কেবলই একটি উপাদান, যা দিয়ে সে ব্লাডহকের জন্য একটি চরম উপহার তৈরি করবে। মেলস্ট্রম তখনও কিচেনের স্টেইনলেস স্টিলের বোর্ডের সামনে স্থির, তার পরনে শেফের সাদা অ্যাপ্রন, হাতে ধারালো দা এবং ছুরি। চারপাশের বাতাস তখন রক্ত আর ধাতুর শীতল গন্ধে ভারী। সে অবিশ্বাস্যযোগ্য দক্ষতা ও স্থিরতার সঙ্গে কাজ শুরু করলো। দ্রুত নিখুঁতভাবে ফার্ডিনান্ডোর দেহকে ছোট ছোট টুকরো করতে লাগলো। তার হাতের পেশিতে সামান্য টান নেই, মুখের অভিব্যক্তিও নির্বিকার। সে মাংস কাটছে না, বরং সে ক্ষমতার প্রতিশোধের এক জটিল স্থাপত্য তৈরি করছে। দীর্ঘ সময় পর ফার্ডিনান্ডোর দেহ কাটার কাজ শেষ হলো। বোর্ডের ওপর শুধু টুকরো টুকরো সুশৃঙ্খলভাবে সাজানো। মেইলস্ট্রম তখন বিশেষভাবে একটি অংশ খুঁজল। সে সাবধানে ফার্ডিনান্ডোর হৃৎপিণ্ড এবং কলিজা বের করে আনলো। কলিজাটা ছিল আকারে বড়। মেইলস্ট্রম সেটিকে একপাশে সরিয়ে রাখল। মেইলস্ট্রম নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, কলিজাটা, এটা আমার জন্য। বিশ্বাসঘাতকদের কলিজা ভোজনে এক অন্যরকম শান্তি আছে। এই বীভৎস কাজের পরও মেইলস্ট্রমের স্থিরতা ছিল অটুট। এই চরম নৃশংসতা ছিল ব্লাডহকের প্রতি মেইলস্ট্রমের চ্যালেঞ্জ এবং তার নিজের মানসিক বিকৃতির চূড়ান্ত প্রকাশ। মেইলস্ট্রম এবার বড় কাস্ট আয়রন পাত্রটা স্টোভে বসালো। চুলা জ্বলার শব্দে পুরো কিচেন লাল আলোয় ভরে গেল। আগুনের উষ্ণতা যেন এই শীতল প্রতিশোধের পরিবেশকে আরো তীব্র করে তুলল। সে একে একে হাতে নিল মরিচ, পাপরিকা, অরেগানো, জিরা, সব শক্তিশালী মশলা। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো সে প্রধান উপাদান ফার্ডিনান্ডো লাশের টুকরো টুকরো মাংসগুলো পাত্রে দিল। কোনো শব্দ হলো না, শুধু পাত্রে পড়ে এক নরম ভেজা শব্দ হলো। সেই নীরব নরম শব্দটি ছিল গোটা দৃশ্যের মধ্যে সবচেয়ে অস্বস্তিকর। মেইলস্ট্রম স্টেপি নেড়ে নেড়ে বলতে লাগলো ফিসফিস করে, চোখ সরাসরি পাত্রের দিকে। তার কণ্ঠে সামান্যতম আবেগ নেই। এই পাত্রে যা ফুটছে সেটা খাবার নয়, সেটা তোর বিচার। তুই আমাকে অন্ধকারে ঠেলে দিয়েছিস, এখন তোর পাপ দিয়েই আমি আমার ফাইনাল ডেজার্ট তৈরি করছি। প্রতিটি মশলা ফার্ডিনান্ডো তার বিশ্বাসঘাতকতার সাক্ষ্য দেবে। সে চিলির মাত্রা বাড়ালো এতটাই যে সেই তীব্র ঝাঁজে চোখে পানি চলে আসে, কিন্তু তার চোখ শান্ত। সে পাত্রের ভেতর সেই মাংসগুলো টেনে চিবিয়ে দেখল নরম হয়েছে কিনা। তখন তার ঠোঁটে এক নির্মম শিহরণ ফুটে উঠল। এরপর সে আলাদা ট্রেতে রাখা সবচেয়ে নরম অংশটি হৃৎপিণ্ড তুলে নিল। এটা সে ব্লাডহককে পাঠাবে না, এটা শুধু সে নিজেই খাবে। ট্রেটা কাছাকাছি নিয়ে মেইলস্ট্রম ধীরে ধীরে উপাদানটা দেখল, এক শেফের মতো যে নিজের প্রিয় মাংসের মান পরীক্ষা করছে। সে ছোট স্কেলেটে মাখন গলালো, তাতে রসুন কুচি দিল, হালকা সিজনিং, আর তারপর সেই বিশেষ হৃৎপিণ্ডটাকে স্কেলেটে রাখলো। স্কেলেটে স্যাঁতস্যাঁত শব্দ উঠল। সেই শব্দ যেন পুরো ঘরটা জানিয়ে দিল যে এটা কোনো সাধারণ রান্না নয়, বরং এক ভয়ঙ্কর সমাপ্তি। মেইলস্ট্রম স্কেলেটের উপর ঝুঁকে বলল, এটা আমার জন্য। বিশ্বাসঘাতকের হৃদয়েও যদি ভয় থাকে, তার স্বাদ সবচেয়ে তীব্র হয়। আর চোখে এক নির্লিপ্ত হাসির দীপ্তি ফুটে উঠল। ব্লাডহকের জন্য তৈরি স্টুটি একটি সিল করা কালো কন্টেনারে ভরে সে হাতে লিখল, এবার আর শুধু ডিনার উপভোগ করার অনুরোধ নয়, বরং এক চরম সতর্কবার্তা। মেইলস্ট্রমের হাতে লেখা ছিল ধীর এবং স্থির, টু ব্লাডহক, ফ্রম মেইলস্ট্রম, আমি ফিরে এসেছি কোমা থেকে। এই ডেলিকেসি উপভোগ করো, কারণ এটা তোমার নতুন গল্প বলবে। আর মনে রাখবে, আমি জানি কে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তোমার দরজায় আমি খুব শীঘ্রই আসছি। নিজের প্লেটে সে টেবিলে রেখে বসলো, কাঁটাছুরি হাতে নিল। চারপাশে নীরবতা, মোমবাতির মতো দুর্বল আলোয় কিচেনটি আবছা হয়ে আছে। একজন মানুষ, একটি রান্নাঘর, কিন্তু রান্নাটা মানুষের নয়, প্রতিশোধের। মেইলস্ট্রম প্রথম কামড় নিল। কোনো তাড়াহুড়া নেই, যেন বহুদিনের প্রত্যাশিত এক ভোজ শুরু হলো। সে সেই বিশেষ হৃৎপিণ্ড অংশটিকে ধীরে ধীরে চিবাতে লাগলো। তার মুখমণ্ডলে তখন এক তীব্র তৃপ্তি ফুটে উঠল। রসুনের হালকা ঘ্রাণ আর মাখনের মোলায়েম ভাব সেই জঘন্য স্বাদকে মেইলস্ট্রমের কাছে এক বিজয়ের স্বাদ এনে দিল। তার চোখ তখন বন্ধ। সে সেই খাবারের প্রতিটি পরনে যেন অনুভব করছে ফার্দিনান্ডোর শেষ মুহূর্তের ভয়, ব্লাডহকের চক্রান্ত এবং নিজের ক্ষমতা। চোখ বন্ধ করলে মনে হয় সে খাবার নয়, বিচার করছে। সেই বিচার সম্পূর্ণ নির্মম এবং তার মনের মতো। প্লেট শেষ হলো। মেইলস্ট্রম ধীরে শ্বাস নিল। তার প্রতিশোধের প্রথম ধাপ রক্ত ও মাংসের মোড়কে সম্পূর্ণ হলো।
অবশিষ্ট থেকে যাওয়া মাংসের টুকরোগুলো সে যত্ন করে আলাদা বাক্সে রাখলো। সেই মাংসগুলো ব্লাড হকের জন্য নয়, বরং তার পালিত নেকড়ের জন্য। এই মাংস নষ্ট হবে না। মেলস্টোম বাক্সটি ফ্রিজে রেখে দিল। বিশ্বাসঘাতকদের শেষ চিহ্নটুকু তার সাম্রাজ্যের বাইরে যাবে না। বিলাসবহুল ভিলা অ্যাসপারেঞ্জায় তখন সকালের ব্যস্ততা। জাভিয়ান তার ব্যক্তিগত লাইব্রেরি কক্ষে বসে কিছু জরুরি কাগজপত্র দেখছিল। তার মুখে ছিল রাতের মতোই সেই নিরাসক্ত শীতলতা। দরজার কপাট দ্রুত ঠেলে ঘরে প্রবেশ করলো জাভিয়ানের খালাতো বোন কাতারিনা। তার চোখে স্পষ্ট উদ্বেগ। সে জাভিয়ানের সামনে এসে প্রায় চিৎকার করে উঠল। কাতারিনা উদ্বেগ ও অস্থির কণ্ঠে বলল, জাভি ভাইয়া, তুমি এখনো বসে আছো কিভাবে? তুমি জানো লুসিয়া কিডন্যাপ হয়েছে? জাভিয়ান ধীরে সুস্থে কাগজপত্র থেকে মুখ তুলল। তার চোখে কোনো চাঞ্চল্য নেই। সে শান্ত নিরাসক্ত ভঙ্গিতে বলল, জানি। কাতারিনা হতাশায় প্রায় ভেঙে পড়ল। সে রাগান্বিত কণ্ঠে বলল, তাহলে তুমি এত শান্ত? তুমি এখন ওকে উদ্ধার করতে যাচ্ছ না কেন? তোমার কোনো মাথা ব্যথা নেই? জাভিয়ান হাতে থাকা ফাইলটি টেবিলের উপর রাখলো। তার দৃষ্টি কাটারিনার দিকে স্থির রেখে শীতল ও আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, লুসিয়াকে কিডন্যাপ করেছে ফারহান নামের একজন, আর সে লুসিয়ার কিছুই করবে না তা আমি জানি। তবে ফারহান যা চাইছে সেটা ফারহান কোনোদিনও পাবে না। তাই যদি লুসিয়া আজীবনও ওর কাছে বন্দি থাকে, থাকুক। কাতারিনার চোখ বড় হয়ে উঠল জাভিয়ানের এমন ভয়ঙ্কর নিস্পৃহা দেখে। সে দৃঢ় কণ্ঠে বলল, তাহলে তোমাকে যেতে হবে না। আমাকে বলো লুসিয়া কোথায় আছে, আমি যাব। জাভিয়ান এক মুহূর্তে ভাবল, তারপর কাতারিনার দিকে এক টুকরো কাগজ এগিয়ে দিয়ে স্বাভাবিক স্বরে বলল, ওর লোকেশন নাও, যা করার করো। আমার কাছে এখন এর চেয়েও জরুরি কাজ রয়েছে। জাভিয়ান এরপর কোনো দিকে না তাকিয়ে দ্রুত কক্ষ ত্যাগ করলো। কাতারিনা হাতে কাগজ নিয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। কক্ষের বাইরে করিডোরে একটি স্তম্ভের আড়ালে দাঁড়িয়েছিল তানভি। জাভিয়ান যখন প্রবেশ করেছিল তখন সেও কিছু কাজের জন্য যাচ্ছিল, কিন্তু কাতারিনার চিৎকার শুনে আড়াল থেকে সব শুনে ফেলে। ফারহান কিডন্যাপ এবং জাভিয়ানের ভয়ঙ্কর ঔদাসীন্য সব তার কানে গেছে। জাভিয়ান যখন বেরিয়ে গেল তানভি তখনও কাঁপছিল। জাভিয়ানের কথাগুলো যেন তার বিশ্বাসের মূলে আঘাত করল। তাই যদি লুসিয়া আজীবন ওর কাছে বন্দি থাকে, থাকুক। তানভীর মনে হলো সে এক দানবের সঙ্গে বাস করছে। লুসিয়া তার কাছে নতুন হলেও একজন প্রাপ্তবয়স্ক মেয়ে এভাবে বন্দি থাকুক, এটা সে মেনে নিতে পারল না। এক মুহূর্তের জন্য সে দ্বিধা করল না। দ্রুত কাতারিনার দিকে তাকালো। সে তখনও স্তম্ভিত অবস্থায় কাগজটি ধরে আছে। তানভীর মনে দৃঢ় সংকল্প জেগে উঠল, জাভিয়ান যেতে পারে না, কিন্তু আমি পারবো। লুসিয়াকে আমি ফিরিয়ে আনবো। তানভীর নিঃশব্দে কাটারিনার দিকে এগিয়ে গেল। সে স্থির করে ফেলল, ফারহানের কাছে সেই যাবে লুসিয়াকে ফিরিয়ে আনার জন্য। জাভিয়ান কক্ষ ত্যাগ করার পরই তানভি আড়াল থেকে বেরিয়ে এলো। সে দ্রুত কাতারিনার কাছে এগিয়ে গেল। কাতারিনা তখনও জাভিয়ানের নিস্পৃহায় হতবাক হয়ে হাতে কাগজটি ধরেছিল। তানভি ধীর শান্ত কণ্ঠে বলল, কাগজটা দাও, লুসিয়াকে আমি ফিরিয়ে আনবো। তানভীর কথা শুনে কাতারিনা প্রথমে হতভম্ব হলো। তারপর হঠাৎ একরাশ তাচ্ছিল্যের হাসি তার ঠোঁটে ফুটে উঠল। সে তাচ্ছিল্যের হাসি এসে অবিশ্বাস নিয়ে বলল, তোমার মতো একটা মেয়ে, সে কিনা কিডন্যাপার থেকে আমার বোনকে ছাড়িয়ে আনবে? আমার সাথে মজা করছো, তাই না? তানভীর চোখে তখন কোনো হাসি বা ভয় ছিল না, ছিল শুধু স্থির সংকল্প। সে চোখে চোখ রেখে অত্যন্ত কঠিন ও নিচু স্বরে বলল, চিন্তা করো না, ওই কিডন্যাপার ফারহান আমার ভাই। কাতারিনা সেই তাচ্ছিল্যের হাসি মুহূর্তে মিলিয়ে গেল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। তোমার ভাই? এই দুটি শব্দই যেন তার গলায় আটকে গেল। কাতারিনা কিছু বুঝে ওঠার আগেই তানভীর দ্রুত কাটারিনার হাত থেকে কাগজটি ছিনিয়ে নিল। লুসিয়ার ঠিকানা এখন তার হাতে। তানভীর আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ফারহানের ঠিকানা নিয়ে সে তীব্র গতিতে ঘর ছেড়ে বেরিয়ে গেল। কাতারিনা তখনও তার দিকে তাকিয়ে বিস্ময়ে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। সেদিন দুপুরের দিকেই লুসিয়াকে ফিরিয়ে আনার জন্য তানভি ভিলা অ্যাসপারেঞ্জা থেকে বেরিয়ে পড়ল। কাতারিনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া ঠিকানাটি তার হাতে শক্ত করে ধরা। সে দ্রুত বাড়ির একটি গাড়িতে উঠে পড়ল। মেক্সিকো সিটির ব্যস্ত রাস্তা পেরিয়ে যাওয়ার সময় তানভীর মনে চাপা উত্তেজনার সংকল্প কাজ করছিল। সে ফারহানের মুখোমুখি হতে চাচ্ছে, যে তার ভাই হওয়া সত্ত্বেও লুসিয়াকে বন্দি করেছে। এই চিন্তা তাকে সাহস জোগাচ্ছিল। হঠাৎ শহরের একটি জনবহুল এলাকায় গাড়িটি এসে জ্যামে আটকে গেল। তানভীর অধৈর্য হয়ে জানালার বাইরে তাকালো। ঠিক তখনই পাশের লেনে থাকা একটি কালো বিলাসবহুল গাড়ি থেকে জাভিয়ানকে নামতে দেখল সে। জাভিয়ানের পরনে ছিল কালো ট্রাউজার এবং একটি গাঢ় রঙের শার্ট। সে সোজা রাস্তার পাশে থাকা একটি পুরনো কবরস্থানের গেটের দিকে হেঁটে গেল আর ভেতরে ঢুকে গেল। তানভীর হতবাক হয়ে তার ড্রাইভারকে জিজ্ঞেস করলো বিস্মিত কৌতূহলী কণ্ঠে, ওইটা জাভিয়ান না, কিন্তু উনি কবরস্থানে কেন যাচ্ছেন?
ড্রাইভার পেছনের লুকিং গ্লাসে একবার তাকিয়ে দেখলো, তারপর স্বাভাবিক স্বরে বলল, স্যার প্রায়ই এখানে আসেন ম্যাডাম, কারো একটা কবর দেখতে আসেন বলে শুনেছি, তবে কার কবর তা আমি জানি না। এই কবরস্থানটা শহরের সবচেয়ে পুরনো আর ব্যক্তিগত কিছু কবর আছে এখানে। তানভীর মনে হঠাৎ এক তীব্র কৌতূহল জেগে উঠল, জাভিয়ানের মতো শীতল নির্মম একজন মানুষ কেন একা একটি পুরনো কবরস্থানে আসবে। তার ইচ্ছে হলো একবার নেমে কবরস্থানের ভেতরে গিয়ে দেখুক। কিন্তু ঠিক তখনই সামনে জ্যাম ছেড়ে দিল, পেছনের গাড়িগুলো হর্ন দিতে শুরু করলো। লুসিয়া এবং ফারহানের চিন্তার সাথে সাথে তার মাথায় ফিরে এলো জাভিয়ানের রহস্যময়তা। তার কাছে লুসিয়ার নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারল না। তানভীর দ্রুত ড্রাইভারকে নির্দেশ দিল, চলুন, দেরি করা যাবে না। গাড়িটি আবার তীব্র গতিতে ফারহানের দেওয়া ঠিকানার দিকে ছুটতে শুরু করলো। অনেকটা সময় শহরের রাস্তা পেরিয়ে তানভীর গাড়ি শেষমেশ ফারহানের দেওয়া গোপন ঠিকানার কাছাকাছি পৌঁছালো। জায়গাটা শহরের কোলাহল থেকে দূরে, প্রায় জনমানব শূন্য একটি পুরনো শিল্পাঞ্চলের শেষ প্রান্তে। তানভীর গাড়ি থেকে দ্রুত নামলো, সে দ্রুত দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে যাবে। ঠিক তখনই অপ্রত্যাশিত ঘটনা ঘটল। দরজা ঠেলে ভেতরে ঢোকার আগেই সে দেখল ফারহান বেরিয়ে আসছে, আর তার সঙ্গে রয়েছে লুসিয়াও। লুসিয়া দেখতে সম্পূর্ণ স্বাভাবিক, বরং কিছুটা বিরক্তি তার চোখে মুখে। ফারহানের চোখে মুখেও কোনো উদ্বেগ বা জোর-জুলুমের ছাপ নেই। তানভীরকে দেখে তারা দুজনেই থমকে গেল। ফারহান তানভীর দিকে এক ধাপ এগিয়ে আসলো, কিন্তু লুসিয়া একবারেই অপেক্ষা করল না। লুসিয়া তার হাতঘড়ির দিকে তাকিয়ে মনে মনে বিরক্তি প্রকাশ করে বলল, ও গড, আর 1 মিনিটও দেরি করা চলবে না। মিউজিক রেকর্ডিং এর ডেডলাইনটা আমার কাছে সবচেয়ে জরুরি। লুসিয়ার এক মুহূর্ত না দাঁড়িয়ে, তানভীর বা ফারহানের দিকে না তাকিয়ে দ্রুত পায়ে এলাকা ছেড়ে একটি ট্যাক্সি ধরার জন্য হেঁটে চলে গেল। লুসিয়ার কাছে তার বয়ফ্রেন্ডের রেকর্ডিংয়ের কাজই সবচেয়ে জরুরি। তানভীর তখনও কিংকর্তব্য বিমুখ হয়ে দাঁড়িয়ে রইল। এত ঝুঁকি, এত ভয় নিয়ে সে যাকে উদ্ধার করতে এলো, সে কিনা এত স্বাভাবিকভাবে চলে গেল। লুসিয়া দ্রুত চলে যেতেই ফারহান এবার তার বোন তানভীর দিকে এগিয়ে আসলো। তার চোখে মুখে এক গম্ভীর সন্তুষ্টির হাসি। সে এগিয়ে এসে স্নেহপূর্ণ কণ্ঠে বলল, বোন তুই এসেছিস, আমি জানতাম তুই আসবি। ওই জাভিয়ান তোকে পাঠাতে বাধ্য হবেই। তানভীর তখনও বিস্ময় এবং রাগের মিশ্রণে কাঁপছিল। সে ফারহানের চোখে চোখ রেখে কঠোর কণ্ঠে বলল, জাভিয়ান আমাকে পাঠায়নি, ইভেন ও জানেই না আমি এখানে এসেছি। তার আগে তুমি বলো ভাইয়া, তুমি এমন জঘন্য কাজ কেন করলে? কেন লুসিয়াকে কিডন্যাপ করলে তুমি? ফারহানের হাসি মিলিয়ে গেল, তার চোখে তখন ফুটে উঠল এক গভীর উদ্বেগ, যা তানভীর জন্য। সে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমি যা করেছি তোর জন্য বোন, যাতে তোকে ফিরিয়ে দিতে পারি বাবা মার কাছে নিরাপদে। ফারহানের কথা শুনে তানভীর হতাশ হলো। সে জাভিয়ানের ওপর নিজের আস্থা ধরে রাখার চেষ্টা করলো। সে মাথা ঝাঁকিয়ে বলল, বাবা মার কাছে আমার ফিরতে হবে না ভাইয়া, তারা ভালো থাকবে, তাদের সাথে এলিনা আপু আছে। ফারহান যেন আকাশ থেকে পড়ল, তার চোখে অবিশ্বাস। সে অবাক ও কম্পিত কণ্ঠে বলল, এলিনা, ও কোথা থেকে আসবে? তানভীর ধীরতার সঙ্গে বলল, কেন, বাবা মার সাথেই তো এলিনা আপুকেও বাসায় পৌঁছে দেওয়া হয়েছে, জাভিয়ান নিজেই বলেছে। ফারহান সঙ্গে সঙ্গে উত্তর দিল না। সে কয়েক মুহূর্ত চুপ করে রইল। তার চোখ ছলছল করে উঠল, কণ্ঠস্বর কাঁপতে শুরু করলো। সে গলা ধরে অত্যন্ত কষ্টের সঙ্গে বলল, তানভীর, তুই তাহলে ভুল জানিস, তোকে ভুল বোঝানো হয়েছে। আসলে এলিনা আর বেঁচে নেই বোন। তানভীর তখনও বিশ্বাস করতে পারল না। জাভিয়ানের দেওয়া আশ্বাস তার মনে গেঁথে আছে। সে রাগান্বিত হয়ে বলল, ভাইয়া, তুমি আমার সাথে নাটক করছো কেন? কি দরকার এমন মিথ্যা বলার? ফারহান আর নিজেকে ধরে রাখতে পারল না। তার চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। সে তখন চরম যন্ত্রণার সঙ্গে সব খুলে বলল। সে ফুঁপিয়ে কেঁদে উঠল, এলিনাকে ওই রিকার্ডো পাচার করে দিয়েছিল। দুর্ভাগ্যবশত সেই জাহাজ ব্লাস্ট হয়ে যায়। এলিনাকে আমি বাঁচাতে পারিনি তানভি। ফারহানের গলা কাঁপছিল, চোখ দিয়ে পানি ঝরছিল, যা দেখে তানভি বুঝল ফারহান সত্যি বলছে। তার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। জাভিয়ানের মিথ্যা তখন তার কাছে পরিষ্কার হয়ে উঠল। সে তখন অবাক ও হতাশ কণ্ঠে বলল, কিন্তু জাভিয়ান যে বলেছে সে বাবা মা আর এলিনা আপুকে ওই রিকার্ডোর হাত থেকে ছাড়িয়ে এনেছে। তানভীর হতবাক প্রশ্ন শুনে ফারহান এবার দুহাত দিয়ে তার হাত চেপে ধরল। তার চোখে তখন শুধু কান্না নয়, এক তীব্র আরতি। ফারহান ভাঙা কণ্ঠস্বরে বলল, জাভিয়ান তোকে মিথ্যে বলেছে বোন। সে তোকে শুধু ভুল বোঝায়নি, সে তোকে আটকে রাখার জন্য আমাদের নিয়ে মিথ্যার জাল বুনেছে। সে তানভীর হাত ধরে টানলো, চোখে করুণ মিনতি নিয়ে বলল, তুই চল আমার সাথে। আমাদের বাবা মা অনেক অসহায়, তাদের সাথে এই মুহূর্তে কেউ নেই, না এলিনা, না আমি। তোকে দরকার তাদের তানভীর। তোর মতো একটা অবলম্বনই এখন তাদের একমাত্র শক্তি। ফারহানের কথাগুলো তানভীর মনের ভেতরে কঠিন আবরণ ভেঙে দিল।
লুসিয়ার কিডন্যাপের চেয়েও ভয়ঙ্কর সত্য এখন তার সামনে। এলিনা আর নেই এবং জাভিয়ান তাকে এত বড় মিথ্যা বলেছে। জাভিয়ানের শীতলতা, তার নিরাসক্ত ক্ষমতা, সবকিছুর আড়ালে লুকিয়ে থাকা সেই অন্ধকার সত্যটা এবার তার কাছে স্পষ্ট হয়ে উঠল। তার চোখে তখন বাবার অসহায় মুখ আর মায়ের নীরব কান্না ভেসে উঠল। তানভীর শরীর থরথর করে কাঁপতে লাগলো। ফারহানের মুখ থেকে যখন এলিনার মৃত্যুর খবরটা বেরিয়ে এলো, সেই শব্দগুলো যেন বোমার মতো ফেটে পড়ল তানভীর কানে। মুহূর্তের মধ্যে তার পায়ের নিচের মাটি সরে গেল। নিজের কানকে সে বিশ্বাস করতে পারছিল না। মনে হচ্ছিল এটা একটা দুঃস্বপ্ন, এক্ষুনি ভেঙে যাবে। তানভীর মস্তিষ্ক দ্রুত হিসাব কষতে শুরু করলো। এক মুহূর্তে মনে হলো হয়তো সে ভুল শুনেছে, ফারহান মিথ্যা বলছে, কিন্তু পরক্ষণে মনে পড়ল জাভিয়ান, তাহলে জাভিয়ান তাকে এতগুলো দিন একটা মিথ্যের মধ্যে রেখেছিল। এত বড় একটা ভয়ঙ্কর খবর সে তার কাছ থেকে লুকিয়ে রাখলো। এই নির্মম প্রতারণার ধাক্কা সামলাতে না পেরে তানভি ধপ করে ফ্লোরে বসে পড়ল। চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছিল, কিন্তু ভেতরে যেন কোনো আওয়াজ নেই। তার হৃৎপিণ্ড যেন পাথরের মতো ভারী ও কঠিন হয়ে যাচ্ছিল। হাউমাউ করে কান্না করার তীব্র ইচ্ছে হচ্ছিল ঠিকই, কিন্তু মানুষ বোধহয় এমন এক চূড়ান্ত আঘাতের সময় স্তব্ধ হয়ে যায়। তানভি তখন সেই কঠিন নীরব স্তব্ধতাকেই ডুবে গেল। তানভীর নীরব স্তব্ধতা দেখে ফারহান দ্রুত এগিয়ে আসলো। তার চোখে তখন শুধু ভাইয়ের করুণ আকুতি। সে ফ্লোরে বসে থাকা তানভীকে ধরে উঠানোর চেষ্টা করলো। সে কাপা হাতে তানভীকে ধরে তুলে বলল, চল তানভী, আমার সাথে ফিরে চল। প্লিজ, ওই জাভিয়ান তোর জীবন শেষ করে দেবে। ফারহান তানভীকে বুকে জড়িয়ে ধরার চেষ্টা করতেই তানভীর প্রচণ্ড শক্তিতে এক ধাক্কা মারল। ফারহান কিছুটা দূরে ছিটকে গেল। তানভীর চোখে তখন চরম ঘৃণা। সে হিংস্রভাবে কেঁপে ওঠে, দাঁতে দাঁত চেপে বলল, আমাকে ধরবে না ভাইয়া, আমি তোমাকে ঘৃণা করি। এতদিন আমি তোমাকে একটু ঘৃণা করতে পারিনি, কিন্তু আজ আজ যখন আমার বোনটা, আমার নিরীহ বোন, যার কোনো পাপ ছিল না, যার কোনো অপরাধ ছিল না, আজ তাকে শাস্তি পেতে হলো শুধুমাত্র তোমার পাপের জন্য। তোমার করা অপরাধের শাস্তি আমার পুরো পরিবার কেন পেল? ফারহানের মাথা নুইয়ে গেল, তার মুখ চরম অনুশোচনায় কালো হয়ে উঠল। সে মাথা নিচু করে কষ্টে বিধ্বস্ত কণ্ঠে বলল, আমি জানি বোন, আমি অনেক বড় পাপী, এই পৃথিবীর সবচেয়ে খারাপ সন্তান, সবচেয়ে খারাপ ভাই আমি। কিন্তু তোর যা শাস্তি দেওয়ার আমাকে দিস, কিন্তু এখান থেকে চল প্লিজ। এই জাভিয়ানের কাছে আমি তোকে থাকতে দেব না। এক বোনকে হারিয়েছি, তোকে হারাতে পারবো না। তানভি তখন চিৎকার করে উঠল, প্রতিটি শব্দে তীব্র আঘাত ছড়িয়ে পড়ল। শাট আপ, আমাকে বোন বলে ডাকবে না। আমি তোমার বোন না। আর হ্যাঁ, আমি ওখানেই থাকবো, জাভিয়ানের কাছেই থাকবো। কারণ ওই তো আমাকে মিথ্যা বলেছে ঠিকই, কিন্তু তোমার চেয়ে দোষী বা অপরাধী নয়। আমার সামনে তুমি আর কোনোদিন তোমার চেহারা দেখাবে না। তুমি রাস্তায় মরে পড়ে থাকলেও আমার আর আফসোস হবে না কোনো। ফারহানের চোখ থেকে আরো জল গড়িয়ে পড়ল। সে মাথা নিচু করে ঠান্ডা গলায় কাতর কণ্ঠে বলল, আমি মরে গেলেই ভালো হতো। আমি জানি এলিনার জায়গায় আমার মরা উচিত ছিল। তুই আমাকে মেরে ফেল, তবুও জাভিয়ানের কাছে থাকিস না। তানভি তখন ঠোঁট বেঁকে বিদ্রুপাত্মক সুরে বলল, কেন থাকবো না? তোমার সাথে যাওয়ার চাইতে ওই জাভিয়ানের কাছে আমি নিরাপদ। ওই তো আমাকে কোনো টর্চার করে না, তাহলে কেন যাব আমি? ফারহান এবার রাগে ও কষ্টে গর্জে উঠল। সে চরম সত্যতা উদ্ঘাটন করল। সে চোখ লাল করে তীব্র ঘৃণা নিয়ে বলল, তার মানে তুই ওই জাভিয়ানের কাছে যাবি, যে কিনা তোর বাবাকে তোর চোখের সামনে গুলি করেছে? তানভি থমকে গেল, কিন্তু তার দৃঢ়তা ভাঙল না। তার সমস্ত রাগ তখন ফারহানের উপর কেন্দ্রীভূত। সে কষ্টে ফিসফিস করে বলল, হ্যাঁ যাব, তবু তোমার মুখ দেখতে চাই না, চলে যাও আমার সামনে থেকে। ফারহান এবার হতাশ হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে চল তোকে জাভিয়ানের বাড়িতে পৌঁছে দেই। তানভি এক ধাপ পিছিয়ে গিয়ে চোখে দৃঢ় সংকল্প আর ভয়ঙ্কর হুমকি নিয়ে বলল, নো ওয়ে, আমি একাই যাব। আমার সাথে আসার চেষ্টা করবে না, তাহলে আমি সুইসাইড করব। এই চরম হুমকি দিয়ে তানভি ঘুরে দাঁড়ালো। ফারহান তখন বিধ্বস্ত অবস্থায় তার চলে যাওয়া দেখছিল। সে জানে এই মুহূর্তে তার বোনকে অনুসরণ করা মানে তাকে চিরতরে হারানোর ঝুঁকি নেওয়া। ফারহানকে চরম হুমকি দিয়ে তানভি যখন দ্রুত রাস্তার কিনারে ধরে হাঁটতে শুরু করলো, তখনই তার খেয়াল হলো তার গাড়িটি সেখানে নেই। লুসিয়া তার বয়ফ্রেন্ডের কাছে পৌঁছানোর তাগিদে অপেক্ষা না করে সেই গাড়ি নিয়ে চলে গেছে। এখন তানভি সম্পূর্ণ একা। মেক্সিকো সিটির ওই জনমানবশূন্য শিল্পাঞ্চলের রাস্তায় তখন পড়ন্ত বিকেল। আকাশ গাঢ় ধূসর মেঘে ঢাকা, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। প্রায় অন্ধকার হয়ে আসা সেই রাস্তার কিনারা ধরে তানভি পাথরের মতো হেঁটে চলতে লাগলো। তার লক্ষ্য ভিলা অ্যাসপারেঞ্জা, কিন্তু তার মন তখন অন্য কোথাও। কিছুক্ষণ বাদেই টিপটিপ করে বৃষ্টি শুরু হলো। ধীরে ধীরে বৃষ্টির ফোঁটা বাড়লো, আর তানভি সেই বৃষ্টিতে ভিজে ভিজেই হাঁটতে লাগলো।
তার কাছে এখন শরীরের ভেজা বা রাস্তার কষ্ট তুচ্ছ। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন তার মনে এলিনার সঙ্গে কাটানোর প্রতিটি স্মৃতিকে জাগিয়ে দিচ্ছিল। মনে পড়ল সকালে তানভি স্কুলে যেতে চাইতো না, কত বায়না, কত আলস্য। তখন তার বোন এলিনা তাকে কোলে করে উঠিয়ে দিত, আদর করে রেডি করে দিত, নিজের হাতে এলিনা তার চুল বেঁধে দিত, ব্যাগ গুছিয়ে কাঁধে ঝুলিয়ে দিত, প্রতিটি কাজ করতো নিখুঁত ভালোবাসায়। আরেকটি স্মৃতি এসে আঘাত হানল। একবার তানভি পাশের বাড়ির একটি মেয়ের হাতে একটি বড় পুতুল দেখে তাকিয়েছিল। পুতুলটা নেওয়ার তীব্র ইচ্ছা ছিল তার, কিন্তু তখন তাদের সংসারে ছিল চরম অভাব অনটন। তানভি জানতো বায়না করার কোনো উপায় নেই, কিন্তু তানভীর জন্মদিনে এলিনা নিজের সবটুকু জমানো টাকা দিয়ে সেই পুতুলটিকে কিনে এনেছিল। এলিনার মুখটা মনে পড়ল, সেই হাসি, সেই নিঃস্বার্থ ভালোবাসা। আর আজ সেই এলিনা নেই। এই জঘন্য সত্যটা যেন বৃষ্টির পানির সাথে মিশে তার হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছিল। ফারহানের পাপ, ফলস্বরূপ সে তার বোনকে হারিয়েছে। তানভি শুধু হাঁটছিল, তার গন্তব্য ছিল নিশ্চিত, কিন্তু মন তখন শোক, ঘৃণা এবং তীব্র প্রতিশোধের আগুনে জ্বলছিল। এলিনার স্মৃতিগুলো তীব্র আঘাত, আর জাভিয়ানের মিথ্যা, আর ফারহানের করা জঘন্য অপরাধের যন্ত্রণায় তানভীর শরীরের সমস্ত শক্তি নিস্তেজ হয়ে এলো। সে আর হাঁটতে পারল না। রাস্তার কিনারা ধরে চলতে চলতে সে হঠাৎই ধপ করে মাটিতে বসে পড়ল। আকাশ তখনও কাঁদছিল, আর সেই বৃষ্টির মধ্যেই তানভি এবার নিজেকে আর ধরে রাখতে পারল না। তার ভেতরের সমস্ত নীরব শোক যেন এবার বাঁধ ভেঙে বেরোলো। সে এক প্রকার শুয়ে পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদতে শুরু করলো। তীব্র অসহায় কান্না। তার এই কান্না ছিল শুধু এলিনার জন্য, আর ফারহানের পাপের ভারে বিধ্বস্ত হওয়ার কান্না। শহরের জনমানবহীন সেই রাস্তার কিনারা ধরে বৃষ্টিতে ভিজে তার আর্তনাদ যেন বাতাসের সঙ্গে মিশে যাচ্ছিল। তার শরীর তখন কাদামাটি আর জলে মাখামাখি, কিন্তু তার ভেতরের যন্ত্রণা ছিল বহুগুণ বেশি গভীর। অ্যাসপারেঞ্জায় ফিরে জাভিয়ান কাতারিনার কাছ থেকে জানতে পারল যে তানভি লুসিয়াকে ফিরিয়ে আনতে বেরিয়ে গেছে। সেই মুহূর্তে জাভিয়ানের চোখ কঠিন হয়ে উঠল। তানভীর সাহস এবং তার প্রতি ফারহানের প্রভাব দুটোই তাকে ক্ষিপ্ত করল। সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে নিজেই গাড়ি নিয়ে দ্রুত বেরিয়ে পড়ল। তখন ঝুম বৃষ্টি, রাস্তার আলো আর গাড়ির হেডলাইট সেই অন্ধকার আর বৃষ্টিকে ভেদ করতে পারছিল না। তীব্র গতিতে গাড়ি চলতে চলতে হঠাৎ কিছু দূর যাওয়ার পর জাভিয়ান দেখল পাশের রাস্তার কিনারা ধরে কাদামাটির উপর একটি মেয়ে বসে আছে। বৃষ্টিতে ভিজে তার অবস্থা শোচনীয়। প্রথমে তার মনে হলো এটা তানভি নাকি অন্য কেউ। জাভিয়ান সতর্ক হলো। সে কিছুটা দূরে গাড়ি থামিয়ে লুকিং গ্লাসে তাকালো। একবার নিশ্চিত হতেই কোনো দেরি না করে গাড়ির দরজা খুলে দ্রুত বেরিয়ে আসলো। বৃষ্টিতে ভিজে জবুথবু হয়ে থাকা তানভীর কাছে আসতেই জাভিয়ান আর নিজেকে ধরে রাখতে পারল না। তার কণ্ঠে স্পষ্ট ক্রোধ। সে তীব্র কঠিন কণ্ঠে বলল, এখানে বৃষ্টিতে এভাবে কেন বসে আছো? কে তোমাকে এখানে বসতে বলেছে? আর আমাকে না জানিয়ে ফারহানের ওখানে গিয়েছিলে কেন? কাঁদতে কাঁদতে চোখ ফোলা তানভি ধীরে ধীরে জাভিয়ানের দিকে তাকালো। তার চোখে এখন আর ভয় নেই, আছে শুধু এক শীতল ঘৃণা। তার কণ্ঠস্বর ছিল ভাঙা কিন্তু দৃঢ়। সে চোখে স্থির দৃষ্টি রেখে ধীরে কিন্তু কঠিন কণ্ঠে বলল, আপনি আমাকে মিথ্যা কেন বলেছিলেন? কেন এত বড় একটা সত্যি আমার কাছ থেকে লুকিয়ে গেলেন? জাভিয়ানের মুখে এক মুহূর্তের জন্য কাঠিন্য এলো। সে বুঝতে পারল ফারহান নিশ্চিত কোনো সত্যিটা ফাঁস করেছে। জাভিয়ান তখন স্বাভাবিক থাকার চেষ্টা করে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কিসের কথা বলছো? তানভি তখন চিৎকার করে সমস্ত শক্তি দিয়ে বলল, আমার বোনটা যে মারা গেছে সেটা আপনি কেন আমাকে বলেননি? কেন মিথ্যা বলে আমাকে এখানে আটকে রেখেছিলেন? জাভিয়ান চারপাশে একবার তাকালো। বৃষ্টি তখনও ঝরছে। জাভিয়ান স্বীকার করে নিয়ে কিন্তু যুক্তির সঙ্গে বলল, সেটা জানালে তুমি আমার সাথে মেক্সিকোতে আসতে না, আমি জানতাম। তানভি উন্মত্তের মতো হেসে দুহাতে কাদা ছুঁড়ে দিয়ে বলল, আপনি কি আমার কষ্ট বুঝবেন? আপনজন হারানোর যন্ত্রণা কি বুঝবেন? আপনার কেউ তো আর কখনো মরেনি, তাই বুঝবেনও না। জাভিয়ান এবার তাকে টেনে তোলার জন্য হাত বাড়ালো। তারপর কঠোর আদেশ দেওয়ার ভঙ্গিতে বলল, যা বলার বাড়িতে গিয়ে বলবে। বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগবে, গাড়িতে ওঠো। তানভি হাত সরিয়ে দিয়ে বিদ্রোহী কণ্ঠে বলল, যাব না আমি কোথাও, এখানেই থাকবো, এই রাস্তায় পড়ে থাকবো। তানভি যখন কোনোভাবে গাড়িতে উঠতে রাজি হলো না, জাভিয়ান আর এক মুহূর্ত নষ্ট করলো না। সে জোর করে তানভিকে কোলে তুলে নেওয়ার আগেই তানভি উন্মত্তের মতো জাভিয়ানের হাত ছাড়িয়ে রাস্তার দিকে ছুটতে চাইল, তীব্র গতিতে আসা গাড়ির নিচে নিজেকে ছুড়ে দিতে। জাভিয়ান বিদ্যুৎ গতিতে ঝাঁপিয়ে পড়ল আর তানভিকে জাপটে ধরল। দুজনেই কাদামাটি ও বৃষ্টির মধ্যে ডাল খেতে খেতে রাস্তার কিনারে ফিরে এলো। জাভিয়ান হাঁপাতে হাঁপাতে চিৎকারের মতো কণ্ঠে বলল, কি করছিলে তুমি? পাগল হয়ে গেছো?
তানভি হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, সুইসাইড করতে যাচ্ছিলাম। আমার বোন বেঁচে নেই পৃথিবীতে, আমারও অধিকার নেই বাঁচার। তানভীর এই চরম হতাশা ও মৃত্যু কামনা জাভিয়ানের ধৈর্যের বাঁধ ভেঙে দিল। সে ক্ষিপ্ত রাগ এবং এক গম্ভীর যন্ত্রণার মিশ্রণে নিজের নিয়ন্ত্রণ হারালো। জাভিয়ান সর্বশক্তি দিয়ে তানভীর গালে কঠিন এক থাপ্পড় মারল। থাপ্পড়ের শব্দে বৃষ্টির শব্দ চাপা পড়ল। তানভি কিছুক্ষণ হতভম্ব হয়ে জাভিয়ানের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে তার হাত তার স্পর্শকাতর গালের উপর রাখল এবং নিচু স্বরে ফুঁপিয়ে উঠল। তার কান্না এক প্রকার হিসকে ওঠার মতো হয়ে গেল। জাভিয়ানের চোখে তখন নিজের কাজের জন্য এক তীব্র অনুশোচনা। জাভিয়ান চোখে অনুতপ্ত নিয়ে ভাঙা কণ্ঠে বলল, আম সরি। সরি শব্দটি তার মুখ থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই তানভি আকস্মিকভাবে জাভিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। তার সমস্ত রাগ, ঘৃণা এবং চরম শোক যেন জাভিয়ানের বুকে ঠেলে দিতে চাইল। জাভিয়ানের বুকে মাথা গুঁজে সে জোরে জোরে কাঁদতে লাগলো, যেন এই বাঁধনটি না থাকলে সে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। জাভিয়ান তখন পাথর হয়ে গেল। এমন তীব্র আবেগ, এমন ঘনিষ্ঠতা সে কখনোই অনুভব করেনি। হঠাৎই তার বুক জুড়ে এক তীব্র ব্যথা শুরু হলো, ঠিক যেমনটা অনেক বছর আগে একবার তার হয়েছিল, যা তার অতীতকে মনে করিয়ে দেয়। তার প্রায় শ্বাসকষ্টের মতো শুরু হলো। জাভিয়ান অনুভব করলো তার ভেতরের কঠিন আবরণটা যেন ভেঙে যাচ্ছে। সে কোনো মতে নিজেকে সামলে নিল এবং ধীরে ধীরে তানভীর পিঠে হাত রাখল।